প্রিয় দর্শক, আজ কথা বলবো পুত্র স্নেহ থেকে ভগ্নী স্নেহের গেরাকলে বাংলাদেশের গণতন্ত্র। কথাগুলো এই জন্য বললাম, 1990 গণ অভ্যুত্থানের পর যখন 91 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হয়, অনেক অভিযোগ, অনেক আনস্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়েও মোটামুটি চলছিল দেশটা ধীরে ধীরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে, এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এই সময়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটা বিবাদ জন্ম নেয়। এই বিষয় নিয়ে যখন কেউ স্টাডি করবে তো দেখবেন বিএনপির সব অনেক বড় নেতা, বাংলাদেশের একজন জ্ঞানী মানুষ, একসময় প্রধানমন্ত্রী ছিলেন, জনাব মওদুদ আহমেদের একটা লেখা রয়েছে, একটা বই রয়েছে। এই বইয়ে তিনি স্পষ্ট লিখেছেন যে বেগম জিয়া ইচ্ছা থাকা সত্ত্বেও পুত্র স্নেহের দুর্বলতার কারণে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারেন নাই বলেই বিএনপি ভুল পথে রাজনীতি করেছিল এবং 1-11 মতো একটা অনাকাঙ্ক্ষিত বিষয় তৈরি হয় বাংলাদেশের রাজনীতিতে। তো এই কথাটা বলার অর্থ হলো যে তৎকালীন সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনারা জানেন বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তো তৎকালীন সময় সবচেয়ে কমপ্লেন যেটা ছিল বিএনপির শাসনামলে, সেই কমপ্লেনটা ছিল হাও ভবন ভিত্তিক। সেই হাও ভবনটা ছিল মূলত জনাব তারেক রহমানের নিয়ন্ত্রণে। তো এই যে পুত্র স্নেহের কারণে বেগম জিয়া যে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারেননি, এটা মূলত বিএনপির জন্য কাল হয়েছিল এবং বিএনপির কাল হতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখোমুখি হয়েছিল। এখন অনেক বছর পর তারেক সাহেব আবার ক্ষমতায় আসছেন, ওনাকে মূল্যায়নের সময় এখনো হয় নাই, সময়ই বলে দেবে। কিন্তু তৎকালীন সময় ওনার নিয়ে যে সমালোচনা ছিল, এইটুকু তো সত্য, এবং এই সমালোচনাকে কন্ট্রোল করতে পারেন নাই বেগম জিয়া পুত্র স্নেহের কারণে। এটা গেল একটা পার্ট। এবারে আসি ভগ্নী স্নেহের। ভগ্নী স্নেহ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। তিনি শেষের দিকে পর্দার অন্তরালে ক্ষমতায় অনেক কলকাঠি নাড়া শুরু করলেন এবং শেখ হাসিনা যেখানে সারা বাংলাদেশের মানুষের কাছে কঠিন হতে পেরেছিলেন, সেখানে ওনার বোনের ব্যাপারে উনি কঠিন হতে পারেন নাই। আমি কেন বললাম কঠিন হতে পারেন নাই? ওনার বোন তো এমপি ছিল না, ওনার বোন পার্টির কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিল না, তারপরেও ওনার এত গুরুত্ব থাকবে কেন? দেশটা তো কোনো পরিবারের না, দেশটা তো কোনো ব্যক্তির না। এর সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে, দেখেন, এই যে 5ই আগস্ট হলো, যদি শেখ রেহানা শেখ হাসিনার সাথে না থাকতেন তাহলে শেখ হাসিনাকে ভারত যেতে হতো না। আর শেখ হাসিনা ভারত যদি না যেতেন তাহলে আওয়ামী লীগের এই দুর্যোগ হতো না। এখন বলেন মৃত্যুর ভয়, এটা মিথ্যাচার। এই আধুনিক যুগে প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তা বাহিনীতে থাকে, সারা দেশের মানুষ চাইলেও প্রধানমন্ত্রীর জীবনের হুমকি হতে পারে না। তাদের এই ক্ষমতা আছে 5 মিনিটের ভিতরে প্রধানমন্ত্রীকে ওই জায়গা থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, যারা শ্রীলঙ্কাতে হয়েছে তখন। এবং শেখ হাসিনা অনড় ছিলেন, ওনার ব্যাপারে সবাই জানে উনি সাহসী প্রতিবাদী, উনি ভয় পান না, এবং উনি নির্ভয়েই বলেছিলেন যে আমার মৃত্যু হলে এখানেই হবে, আর যদি আমাকে কোথাও যেতে হয় তাহলে আমি টুঙ্গিপাড়া যাব। এই যে শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্ত অক্ষুণ্ণ থাকলে বাংলাদেশে আজকে আওয়ামী লীগের এই পরিণতি হতো না। এই সিদ্ধান্ত থেকে ওনাকে সরে আসতে হয়েছিল, কেন? ওনার ভগ্নী দুর্বলতা, ওনার বোন কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ওনাকে ম্যানেজ করেছে, এবং ওনার ভগ্নী ওনার পাশাপাশি থাকার কারণে বাংলাদেশের যারা ত্যাগী সাহসী নেতৃবৃন্দ ছিল তারা পাশে থাকতে পারে নাই। এই শেখ হাসিনার পাশে যদি ওই সময় কোনো বিজ্ঞ রাজনীতিবিদরা থাকতো, যদি আমির হোসেন আমুর মতো, সুরঞ্জিত সেনের গুপ্তের মতো, তুফাইল আহমেদের মতো, আব্দুর রাজ্জাকের মতো, এমনকি ফজলুর রহমান,
সুলতান মনসুর, মাহমুদুর রহমান মান্না বা এরকম ছাত্র সংগঠন থেকে উঠে আসা, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ত্যাগী, নিবেদিত, অভিজ্ঞ কোনো রাজনীতিবিদরা থাকলে ওনাকে পরামর্শ দিতে, বলতো না আপনি যাবেন না। এবং তারা জানে যে শেখ হাসিনা না গেলে কিছু হবে না। বাংলাদেশের শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, তার শরীরে হাত দেওয়ার মতো কোনো মায়ের কলজা নাই। এটাই সত্য। আজকে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এই ভগ্নী স্নেহের কারণে। এবং বাংলাদেশে যে পুত্র স্নেহ এবং ভগ্নী স্নেহের ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটা সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের মন্ত্রী এমপিরা তাদের পরিবারের সদস্যের প্রতি যে দুর্বল হয়, তাদের স্ত্রী, কন্যা, ভাই, পুত্র, শালা, শালী, আত্মীয় স্বজন, এমনকি তাদের বন্ধু বান্ধবের যে পাওয়ার, এই পাওয়ারের প্রবণতার ফলে দেখা যায় তারা এই মন্ত্রী অনেক যোগ্যতা থাকার পরও মানুষ তাদের প্রতি বিরক্ত হয়ে যায় এবং তাদেরকে পরাজিত করে। তা এই কথাগুলো বলার অর্থ হলো পুত্র স্নেহ এবং ভগ্নী স্নেহের আড়ালে একটা দেশ, একটা জাতির ভাগ্য নির্ধারিত হয়ে যায়, যা কোনোভাবেই কাম্য নয়। আপনারা দেখেন ইন্ডিয়ার দিকে বেশিরভাগ নেতারা অবিবাহিত। তার মানে কি তাদের পরিবারের প্রতি খুব বেশি দুর্বলতা থাকে না। আমি আমার নিজের ধর্মের কথা বলি। হিন্দু ধর্মের বিশেষ করে যারা রামকৃষ্ণ পরমহংসদেবের অনুসারী বা ইস্কনের অনুসারী, এরা মহারাজ্যি পর্যায়ে যারা যায়, তারা পরিবার সংসার সব ছেড়ে দেয়। পরিবার সংসার সব ছেড়ে দিলে মানুষ কী হয়? মানুষ নিরপেক্ষ হয়, তার কোনো দুর্বলতা কাজ করে না। এবং মানুষ যখন নিরপেক্ষ হয়, তখনই মানুষের পক্ষে ন্যায়পরায়ণ এবং সত্য কথা বলা সম্ভব হয় এবং নিজেকে সৃষ্টির কল্যাণে নিবেদিত করা সম্ভব হয়। আমাদের দেশে কী শুরু হয়? আমাদের দেশে এখন শুরু হয়েছে কোনোভাবে ক্ষমতায় আসা, পরিবারকে প্রতিষ্ঠা করা, আর্থিকভাবে নিজের অবস্থানকে শক্তিশালী করা। এইসব খুবই খারাপ। এইসবের মধ্যে দিয়ে যদি দেশ যায়, তাহলে বছরের পর বছর যাবে, শত বছর যাবে, হাজার বছর যাবে। দেখেন না, পৃথিবীতে অনেক জাতি রয়েছে, তারা হাজার বছর ধরে এই তেলাপোকার মতোই জীবন করে। আবার অনেক জাতি রয়েছে, এত সংখ্যা নয়, কিন্তু তারা সারা পৃথিবীর শাসন করে। তাদের কথা মানুষ গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। তাই বাংলাদেশটা পুত্র স্নেহ, ভগ্নী স্নেহ, এখন বর্তমান সরকার ক্ষমতায় আসছেন, ওনার সন্তান বলতে কন্যা রয়েছেন, উনি যেন কন্যা স্নেহ আবদ্ধ না হন, অন্ধ না হন। কন্যাকে স্নেহ করবেন, কিন্তু কন্যা স্নেহ অন্ধ হয়ে যেন দেশের রাজনীতিতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, আমরা সেই আশা করব। এবং ভবিষ্যতে যারাই রাষ্ট্রের ক্ষমতায় আসবে, তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন।